সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো তো? চলো আজকে আমরা আলোচনা করছিলাম, আগের দিন আমরা যোজ্যতা কী জিনিস সেটা জেনেছি। আজকে আমরা যেটা জানবো এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, খুব ভালো লাগবে তোমাদের। সংকেত লেখার কৌশল, কিভাবে যৌগগুলোর সংকেত লেখা হয়। তোমাদের মনে হয় যে এই যৌগগুলোকে কীভাবে লিখছে, এই সংকেতগুলো কি করে মনে রাখবো। এগুলো মনে রাখা বা এগুলো লেখার একটা নিয়ম আছে, সেই নিয়মটা যদি একবার জেনে ফেলো তাহলে আর তোমাদের সংকেত লিখতে কোনো সমস্যা হবে না। তাহলে আজকে আমরা আলোচনা করব সংকেত লেখার কৌশল বা নিয়মও বলতে পারো। সংকেত লেখার কৌশল বা কৌশলের আরেকটা হচ্ছে নিয়ম, মানে কি নিয়মে সংকেতগুলো লেখা হয়। ধরো এ ও বি দুটো মৌল নিয়ে একটা যৌগ গঠিত হচ্ছে। এ ও বি দুটি মৌল নিয়ে এ বি যৌগ গঠিত হয়েছে। এ বি যৌগ গঠিত হয়েছে। তাহলে আমাকে এ বি যৌগের সংকেত লিখতে হবে। তাহলে এ বি যৌগের সংকেত লেখার জন্য আমাদেরকে কি জানা জরুরি? তোমরা ইতিমধ্যে যোজ্যতা কাকে বলে জেনেছো, বিভিন্ন মৌলগুলোর বা মূলকগুলোর যোজ্যতা তোমরা জেনে গেছো। তাহলে এখানে যে যৌগটা গঠিত হয়েছে সেই যৌগটাকে আমি কি লিখেছি? এ বি যৌগ গঠিত হয়েছে। এর সংকেত লিখতে হবে। এর সংকেত লিখতে হবে। তাহলে এর সংকেত লিখব কিভাবে? এর সংকেত লিখতে গেলে আমাদেরকে কি জানতে হবে? এ ও বি মৌলের যোজ্যতা। আমি এখানে ধরে নিলাম, ধরা যাক এ মৌলের যোজ্যতা, এ মৌলের যোজ্যতা এম এবং বি মৌলের যোজ্যতা এন। তাহলে এ বি মৌলের সংকেত কি হবে? সংকেতটা হবে এ এন বি এম। এটা হলো এ বি মৌলের সংকেত। কিভাবে এটা লিখলাম এখানে এটা লিখে দিবে। তাহলে এটা তোমাদের লেখা হয়েছে, আমি এটা মুছছি। তাহলে আমি কি লিখলাম? সংকেতটা লিখলাম এ এন বি এম। তাহলে প্রথমেই কি করব? এ মৌলের যোজ্যতাটিকে এ মৌলের যোজ্যতাটিকে বি মৌলের ডান দিকে, এই যে বি মৌলের ডান দিকে কিভাবে লিখেছি? একটু নিচে, একটু নিচে। এ মৌলের যোজ্যতাটিকে, এ মৌলের যোজ্যতা কি ছিল? এম। তাহলে এ মৌলের যোজ্যতাটিকে বি মৌলের ডান দিকে একটু নিচে লেখা হয়। আর কি করেছি? বি মৌলের যোজ্যতা কি ছিল? বি মৌলের যোজ্যতা কি ছিল? এন। এনকে কোথায় লিখেছি? এ মৌলের ডান দিকে একটু নিচে। এবং বি মৌলের যোজ্যতাটিকে এ মৌলের কোথায় লিখেছি? এ মৌলের ডান দিকে একটু নিচে। আর এটা লিখলাম না, এটা তোমরা লিখে নাও। এ মৌলের ডান দিকে একটু নিচে লেখা হলো। তাহলে এটাই হচ্ছে সংকেত লেখার নিয়ম। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এটা আর কোনো সমস্যা হবে না।
ওই যৌগ দুটো কি কি মৌল নিয়ে গঠিত সেই মৌল দুটো আগে বললে, মৌল দুটো যদি জানা হয়ে গেল তার যোজ্যতাটি লিখে নেবে। তাহলে এই যৌগটি যে মৌল দ্বারা গঠিত সেই মৌলগুলোর যোজ্যতা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। যোজ্যতাগুলো লেখার পর কি করবে, এই সূত্রটি এ মৌলের যোজ্যতাটিকে বি মৌলের ডান দিকে একটু নিচে লিখব, আর বি মৌলের যোজ্যতাটিকে এ মৌলের ডান দিকে একটু নিচে লিখব। এইটুকু জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই তোমাদের এই সংকেত, যে কোনো সংকেত লিখতে পারবে। এরপর তোমরা জানো যে যৌগ গঠিত হয় কি দ্বারা। এখানে কি আমি বলেছি, দুটোই মৌল বলেছি, দুটো মৌল নিয়ে একটা যৌগ গঠিত হয়েছে। কখনো কখনো মৌলের সঙ্গে মূলক থাকতে পারে। তো আমরা চলো এবার কয়েকটা উদাহরণের সাহায্যে জানবো যেটা কিভাবে সংকেত লিখতে হয়। তারপরে তোমাদেরকে বিভিন্ন যে যৌগ আছে সেই যৌগগুলোর সংকেত তোমরা নিজেরা লিখতে পারবে। তাহলে একটা উদাহরণ দিয়ে এবারে দেখা যাক। উদাহরণটা আমি নিচ্ছি, ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে প্রথমেই জানতে হবে যে এটা কী দ্বারা গঠিত। তাহলে এই যৌগটি অ্যালুমিনিয়াম মানে Al ও অক্সিজেনের যৌগ। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে, জানো তোমরা বলো? অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 আর অক্সিজেনের যোজ্যতা 2। তাহলে কি লিখব? আগে এ বি মৌল যেমন লিখেছিলাম, তাহলে আগে মৌল দুটো লিখে নিলাম, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। অক্সিজেনের যোজ্যতা কত আছে? 2। তাহলে এই 2টা এর এখানে যাবে, ডান দিকে একটু নিচে লিখলাম। অ্যালুমিনিয়ামের 3, এটা কোথায় লিখব? এর ডান দিকে একটু নিচে, Al2O3। এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। কোনো সমস্যা হচ্ছে এটা লিখতে? যোজ্যতা আগে কিসের যৌগ, কী দ্বারা গঠিত সেটা লিখে নেবে, তারপরে সেই মৌল বা যদি মূলক থাকে তাহলে মূলক লিখবে, তার যোজ্যতাগুলো লিখে নিলে এরপর এই যোজ্যতাগুলোকে কি হলো, আদান প্রদান হয়ে গেল। এবং আদান প্রদান করার পর ডান দিকে একটু নিচে করে লিখলেই হয়ে গেল। অর্থাৎ কোনো মৌল যখন বা একাধিক মৌল বা মৌলের সঙ্গে মূলক মিলে যৌগ গঠিত হয় তখন তাদের যোজ্যতার কি হচ্ছে, আদান প্রদান করে দিলেই আমরা তার সংকেতটা লিখতে পারবো। তাহলে এই হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। এরপর আরেকটা তোমাদেরকে দিচ্ছি, ধরো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা কিসের যৌগ? আগে বলেছি কিসের যৌগ সেটা লিখবে। এটা সোডিয়াম Na ও ক্লোরাইড, তারপরে Cl মানে ক্লোরিন এর যৌগ। এবারে যোজ্যতা লিখব। সোডিয়ামের যোজ্যতা Na, সোডিয়ামের যোজ্যতা কত বলো? সোডিয়ামের যোজ্যতা 1। ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে এদের এবারে যৌগটা কি হবে? সোডিয়াম আর ক্লোরিন মিলে যৌগ গঠন করেছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে Na লিখলাম, ক্লোরিনকে লিখলাম। এইবারে যোজ্যতাগুলো আদান প্রদান হবে, এরও দুজনেরই 1 আছে, তাহলে এখানে 1 এখানে 1, এই 1গুলোকে লেখা হয় না। তাহলে এখানে কি লিখবে? সমান দিয়ে লিখবে, এর সংকেতটা হলো NaCl। কোথাও যদি এরকম 1 পাই আমরা, এই যে 1, এইটাকে আমরা লিখব না। তাহলে NaCl এরকম যদি লেখা থাকে তাহলে ধরে নিতে হবে যে এর যোজ্যতা হচ্ছে 1 ছিল, তাই ওগুলোকে লেখা হয়নি। তাহলে এই হলো সোডিয়াম ক্লোরাইড। এরপর আরেকটা অন্য উদাহরণ দিচ্ছি।
অনেক সময় যেমন সোডিয়াম ক্লোরাইড, নামটা থেকে তুমি বুঝে যাচ্ছ যে এটা সোডিয়াম আর ক্লোরিনের যৌগ। কিছু ক্ষেত্রে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে এটা কী দ্বারা গঠিত, যেমন মিথেন, এখানে নামটা থেকে তো বোঝা যাবে না যে এটাই কী আছে, এটা মনে রাখতে হবে। এই মিথেন যৌগটি কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত, এটা মনে রাখতে হবে। মিথেন তাহলে কী দ্বারা গঠিত? কার্বন ও হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। এখানে কার্বনের যোজ্যতা কত এটা জানো তোমরা? কার্বনের যোজ্যতা 4, আর হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। তাহলে কি লিখব সংকেতটা? তাহলে সি আর এইচ। সংকেতটার সময় কি হবে? যোজ্যতা আদান প্রদান। সি যোজ্যতা 4 আছে, হাইড্রোজেনকে দিল এর ডান দিকে একটু নিচে 4। হাইড্রোজেনের যোজ্যতা কত ছিল? 1। এ কার্বনকে দিয়ে দিল, তাহলে এর ডান দিকে একটু নিচে লিখলাম। এরপর আমি কি বলেছি যে এই যে 1 হচ্ছে, এই 1টাকে আমরা লিখব না। তাহলে মিথেনের সংকেতটা কি লিখব? CH4। কোনো সমস্যা হচ্ছে লিখতে? কোনো সমস্যা নেই, শুধু যোজ্যতা দুটো তোমাদেরকে জানতে হবে। এই যোজ্যতা যদি জানতে পেরেছো, যোজ্যতাগুলো আদান প্রদান করে দিলেই যে কোনো যৌগের সংকেত তোমরা অতি সহজে লিখতে পারবে। আরও কিছু উদাহরণ লিখব কি? আশা করি তোমরা পারবে। যেমন আর কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মৌলের দেখবে দুটো যোজ্যতা আছে, সেই যোজ্যতার সময় কোনটা ব্যবহার হবে সেটা তোমাদেরকে যোজ্যতার সময় বলেছিলাম যে যদি কোথাও আস কথাটি যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে যেটা কম যোজ্যতা সেইটা ব্যবহৃত হবে, আর যদি ইক কথাটি যুক্ত থাকে তাহলে সেখানে বেশি যে যোজ্যতা আছে সেইটি ব্যবহৃত হবে। যেমন কোথাও যদি থাকে ফেরাস ক্লোরাইড, তার মানে বুঝতে হবে ফেরাস ক্লোরাইড মানে এখানে কি কি আছে? আয়রন আর ক্লোরিন। ফেরাস ক্লোরাইড মানে আয়রন আর ক্লোরিন। ফেরাস ক্লোরাইডে থাকে আয়রন আর ক্লোরিন। এখানে ফেরাস যেহেতু বলেছে, যে বলেছি আস কথাটি যুক্ত আছে, আস থাকলে কি হয়? আয়রনের দুটো যোজ্যতা আছে, আয়রনের দুটো যোজ্যতা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। যখন আস মানে হচ্ছে কমটা, তাহলে এই 2টা, আর যদি ইক যুক্ত থাকে যেমন ফেরিক ক্লোরাইড, তখন এই 3 যোজ্যতাটা ব্যবহৃত হয়। তাহলে আমি যদি বলি ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইডের সংকেত কি লিখব? তাহলে তখন কি বলেছি? ফেরাসের সময় আয়রনের যোজ্যতা, আয়রনের যোজ্যতা 2, আর ক্লোরিনের যোজ্যতা তো আমরা জানি, ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে ফেরাস ক্লোরাইড কি হবে? ফেরাস ক্লোরাইড তাহলে কি লিখব? Fe, তারপরে আছে Cl, তাহলে Fe2 আছে, 2টা একে দিয়ে দিলাম, আর ক্লোরিনের 1টা একে দিলাম। তাহলে এখানে 1 তো বলেছি আমি লিখব না কিছুতেই, তাহলে এখানে লিখব FeCl2। এটা হলো ফেরাস ক্লোরাইড। আর যদি বলতো ফেরিক ক্লোরাইড, ফেরিক মানে ইক কথাটি আছে, মানে তখন বলা হচ্ছে যে এই যোজ্যতাটাকে ব্যবহার করতে। ফেরিক শেষে আছে রস্বই ক, এই ইক থাকলে বড় যোজ্যতাটা বা বেশি যে যোজ্যতা সেটা ব্যবহৃত হয়। যেমন যদি হয় ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড যদি হয়, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড অর্থাৎ এখানেও আয়রন আর ক্লোরিন এই দুটো যৌগ আছে, কিন্তু এখানে এই যোজ্যতাটা হয়ে যাবে 3। তাহলে 3 যদি হয়ে যায় তখন সংকেত কি হবে ফেরিক ক্লোরাইডের? FeClকে কাছে লিখলাম, এই যোজ্যতা 3 দিয়ে দিল ক্লোরিনকে, আর এর 1 এখানে চলে এলো, তাহলে আমরা লিখব FeCl3। এই হচ্ছে ফেরাস আর ফেরিক ক্লোরাইড। এরকমভাবে তোমরা যে কোনো যৌগের সংকেত লিখতে পারবে শুধুমাত্র এই যোজ্যতাগুলো যদি তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে 10টি যৌগ, যে কোনো 10টি যৌগ, 10টি যৌগের সংকেত লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা
ঠিকঠাক করতে পারছো কি না। ওই 10টি যৌগের সংকেত যে যেমন করে পারো, 10টি ভিন্ন ভিন্ন যৌগ নিতে অবশ্য সবাই এখন বাড়িতে আছো, প্রত্যেকের তো আলাদা হবে, কেউ তো কারো দেখার সুযোগ পাচ্ছ না। 10টি করে যৌগের সংকেত লিখে আজকেই আমাকে পাঠাবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। পরে আরেক দিন আরও কিছু যৌগের সংকেত আমি তোমাদেরকে এরকম করে দেখাবো যে কী করে লেখা হচ্ছে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি।